পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে নির্যাতিত মুসলিম নারী কে? এই প্রশ্নের উত্তরে একটা নামই সবার আগে আসবে, ডক্টর আফিয়া সিদ্দিকী। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের মুসলিমদের একটা বড় অংশের কোনো ধারণাই নেই কে এই ডক্টর আফিয়া সিদ্দিকী, কি হয়েছিল তার সাথে এবং কেন তাকে নিয়ে এত আলাপ আলোচনা প্রোটেস্ট চলছে সারা বিশ্বে। চলুন আপনাদের নিয়ে যাই এমন একটা ভয়ঙ্কর জগতে যার সাথে আমাদের কোনো পরিচয় নেই। তাহলে চলুন শুরু করা যাক। 2008 সাল, ব্রিটিশ জার্নালিস্ট ইভনে রিডলে কিউবার কুখ্যাত গুয়ান্তানামো বে ডিটেনশন সেন্টারে যান এবং কিছু কয়েদির কাছ থেকে জানতে পারেন আফগানিস্তানের বাগরামে একজন মহিলা কয়েদি আছে। এটা জানতে পেরে রিডলি হতবাক হয়ে যান। যাদের বাগরাম নিয়ে কোনো আইডিয়া নেই তাদের উদ্দেশ্যে একটু ব্যাখ্যা করি। 9/11-এর ঠিক 7 দিন পরে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সমগ্র পৃথিবীব্যাপী ওয়ার অন টেরর ঘোষণা দেন। The United States respects the people of Afghanistan. After all, we are currently its largest source of humanitarian aid, but we condemn the Taliban regime. এবং তার পরের দিন 17 সেপ্টেম্বর বুশ সিআইএ-কে এক্সট্রা পাওয়ার অথরাইজ করেন, যে ক্ষমতার কারণে সিআইএ যে কাউকে যে কোনো সময় সন্দেহবশত তুলে নিতে পারত, টর্চার করতে পারত এবং কোনো ধরনের ট্রায়াল ছাড়াই তাকে আটকে রাখতে পারত। He has demonstrated an ability to adapt our intelligence services to the new challenges of the war on terror. He's the right man to lead the CIA at this critical moment in our nation's history. ওয়ার অন টেররের নামে আমেরিকা পৃথিবীব্যাপী একটা অন্যায় যুদ্ধ শুরু করে এবং 3টি ভয়ঙ্কর ডিটেনশন ক্যাম্প তৈরি করে। প্রথমটি সবচেয়ে কুখ্যাত ইরাকের আবু গারিব কারাগার, দ্বিতীয়টি কিউবার গুয়ান্তানামো বে এবং তৃতীয়টি আফগানিস্তানের বাগরাম। আমার মনে হয় এখন আপনারা বুঝতে পারছেন কেন বাগরাম ডিটেনশন ক্যাম্পে একজন মহিলা কয়েদি আছে জানতে পেরে রিডলি অবাক হয়ে গিয়েছিলেন। আমেরিকান প্রশাসন সরাসরি ডিনাই করে যে বাগরামে কোনো মহিলা কয়েদি নেই, কিন্তু রিডলির হাতে যথেষ্ট প্রমাণ ছিল যে বাগরাম ডিটেনশন ক্যাম্পের কয়েদি নম্বর 650 একজন নারী। ইনভেস্টিগেশন শুরু করেন রিডলি এবং একটা সোর্স থেকে রিডলি জানতে পারেন এই নারী কয়েদি একজন পাকিস্তানি এবং তার নাম ডক্টর আফিয়া সিদ্দিকী। রিডলি পাকিস্তানে যান একটা প্রশ্ন মাথায় নিয়ে, কে এই কয়েদি নম্বর 650? কে এই আফিয়া সিদ্দিকী? আফিয়া সিদ্দিকীর জন্ম 1972 সালে পাকিস্তানের করাচিতে। 3 ভাই বোনের মধ্যে আফিয়া ছিলেন সবচেয়ে ছোট। বড় ভাই আমেরিকার টেক্সাসে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেছেন, আর বড় বোন ফাউজিয়া ছিলেন হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ট্রেন্ড হওয়া একজন নিউরোলজিস্ট। ভাই বোনের মতো আফিয়াও ছিলেন খুবই ব্রিলিয়েন্ট। 90-এর শুরুতে আফিয়া আমেরিকার বিখ্যাত MIT ইউনিভার্সিটিতে বায়োলজিতে ব্যাচেলর্স প্রোগ্রামে জয়েন করেন এবং 1995 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। ওই বছরই আফিয়ার পারিবারিকভাবে বিয়ে হয় পাকিস্তানের করাচির সদ্য পাশ করা এক ডাক্তারের সাথে, যার নাম আমজাদ মোহাম্মদ খান। 2001 সালে আফিয়া সিদ্দিকী ব্রান্ডেইস ইউনিভার্সিটি থেকে তার PhD থিসিস কমপ্লিট করেন এবং আফিয়া সিদ্দিকী থেকে হয়ে ওঠেন ডক্টর আফিয়া সিদ্দিকী। আফিয়ার PhD বিষয়বস্তু ছিল শিশুরা কিভাবে ইমিটেশনের মাধ্যমে লার্ন করে, অর্থাৎ লার্নিং থ্রু ইমিটেশন। আফিয়া মেন্টালি চ্যালেঞ্জড এবং ডিসলেক্সিক বাচ্চাদের জন্য একটা নতুন লার্নিং সিস্টেম তৈরি করতে চাচ্ছিলেন, কিন্তু সব কিছু বদলে যায় 2001 সালে। ঠিক এই জায়গাটা থেকে পুরো ঘটনার 2টা ভার্সন চলছে, একটা আফিয়া সিদ্দিকীর ভার্সন, একটা আমেরিকান মিডিয়ার ভার্সন। চলুন প্রথমে আফিয়া সিদ্দিকীর ভার্সনটা শুনি। 2001 সালে 9/11-এর পর আমেরিকায় ইসলামোফোব চরমে ওঠে। মুসলিমদের প্রতি আমেরিকানদের ঘৃণা বেড়েই চলছিল। আফিয়া তখন 2 সন্তানের মা, ছেলে আহমদ এবং মেয়ে মারিয়াম, এবং তার গর্ভে তার 3য় সন্তান। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে আফিয়া সিদ্ধান্ত নেয় সে পাকিস্তানে তার পরিবারের কাছে ফিরে যাবে। কিন্তু আফিয়ার স্বামী আমজাদ খান একটা হসপিটালে তখন রেসিডেন্সি করছে। ক্যারিয়ারের এই পয়েন্টে এসে আমজাদ খান দেশে ফিরতে রাজি হয় না। দুজনের মতের অমিল বাড়তেই থাকে। অবশেষে আমজাদ খান পাকিস্তানে ফিরে যেতে রাজি হন। 26 জুন 2002 স্বামী সন্তান নিয়ে পাকিস্তানে ফিরে আসেন আফিয়া, কিন্তু স্বামীর সাথে তার ডিস্টেন্স এত বেড়ে গিয়েছিল যে পাকিস্তানে ফিরে গিয়ে তারা ডিভোর্স নিয়ে নেন। এবার আমেরিকান ভার্সনটা একটু শুনি। আমেরিকার ভার্সন অনুযায়ী আফিয়া 9/11-এর পর থেকেই CIA এবং FBI এর রাডারে ছিল এবং যে কোনো সময় গ্রেফতার হতে পারত। CIA তাকে ফলো করছিল এবং গ্রেফতারের প্রস্তুতি নিচ্ছিল। বুদ্ধিমতী আফিয়া সেটা টের পেয়ে যায় এবং স্বামীকে জোর করে পাকিস্তানে ফিরে যেতে। পরবর্তীতে তারা দেশে ফিরে যায় এবং তাদের ডিভোর্স হয়ে যায়। আমেরিকার ভার্সনটা সুন্দর, কিন্তু প্রশ্ন হচ্ছে যেই নারী
আল কায়দার সাথে জড়িত এবং সিআইএর রাডারে আছে, তাকে আমেরিকান ইন্টেলিজেন্স কিভাবে দেশ ছাড়তে দেয়? মানে আপনার সাসপেক্ট লিস্টের একটা বড় সাসপেক্ট সপরিবারে দেশ ছেড়ে চলে যাচ্ছে আপনার জুরিসডিকশনের বাইরে, আর আপনি কি বলতেছেন, ও আচ্ছা চলে যাবা, যাও। দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। দেশে ফেরার পর সেপ্টেম্বরে আফিয়া জন্ম দেন তার তৃতীয় সন্তান সুলেমানকে। আফিয়ার স্বপ্ন ছিল নতুন একটা এডুকেশন সিস্টেম তৈরি করার। এটা নিয়ে আফিয়ার সরকারি বিভিন্ন মহলে কথা বলছিল। সেই ধারাতেই আফিয়া করাচি থেকে রাজধানী ইসলামাবাদ যাবার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। এই সময় তার সাথে ছিল তার 3 সন্তান, 6 বছরের আহমদ, 3 বছরের মারিয়াম এবং 6 মাসের ছোট্ট সুলেমান। আফিয়ার আঙ্কেল ইসলামাবাদ এয়ারপোর্টে আফিয়াকে রিসিভ করার জন্য দাঁড়িয়েছিলেন, কিন্তু আফিয়া কিংবা তার 3 সন্তান কেউই সেদিন ইসলামাবাদ পৌঁছায় না। যেন হাওয়ায় মিলিয়ে যায় আফিয়া এবং তার 3 সন্তান। আফিয়ার বড় বোন ফাউজিয়া দেশে ফিরে আসেন এবং মিডিয়ায় প্রেস কনফারেন্স করেন, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তিতে এই ব্যাপারটা নিয়ে মিডিয়া তেমন কোনো আওয়াজ তোলে না। 3 সন্তান সহ একটি মায়ের হারিয়ে যাওয়ার ঘটনা ধীরে ধীরে ভুলে যাচ্ছিল পাকিস্তানের মানুষ। কিন্তু 5 বছর পর 2008 সালে ব্রিটিশ সাংবাদিক রিডলি যখন পাকিস্তানে প্রেস কনফারেন্স করে জানান পাকিস্তানের মেয়ে আফিয়া আফগানিস্তানের বাগরাম ক্যাম্পে বন্দি, নড়ে চড়ে বসে পুরো দেশ। পাকিস্তানের তৎকালীন বিরোধী দলের নেতা ইমরান খান এই ঘটনাটা নিয়ে একটা জোরালো ক্যাম্পেইন শুরু করেন এবং পাবলিকলি ঘোষণা দেন আফিয়াকে যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে আনতে হবে। ওদিকে আমেরিকা প্রথম থেকে ডিনাই করে আসছিল যে বাগরাম ক্যাম্পে কোনো নারী কয়েদি নেই। পাকিস্তানের সরকারও বিপাকে ছিল এই ঘটনাটা নিয়ে। সবার মনে একটাই প্রশ্ন, পাকিস্তানের মেয়ে আফিয়া আফগানিস্তানের বাগরামে পৌঁছালো কিভাবে? 31 মার্চ 2003 আফিয়া যখন ইসলামাবাদ যাবার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, তখন পথিমধ্যে নির্জন একটা জায়গায় তাদের গাড়িকে কিছু এসইউভি ঘিরে ফেলে এবং চোখের পলকে গাড়িগুলো থেকে বের হয়ে আসে কিছু লোক এবং আফিয়ার কাছ থেকে সুলেমানকে ছিনিয়ে নেয় এবং আফিয়াকে অন্য আরেকটা গাড়িতে তোলে। আর সুলেমান, ছোট্ট সুলেমানকে তারা ওখানেই মেরে ফেলে। সুলেমানকে হত্যার এই ঘটনাটা আমরা জানতে পারি অনেক পরে আহমদের কাছ থেকে। মরিয়ম তখন অনেক ছোট, ওর এই ঘটনার কিছুই মনে নেই। কিন্তু আহমদের মতে গাড়িতে উঠানোর পর সে পেছনের গ্লাস দিয়ে দেখতে পায় ছোট্ট সুলেমানের রক্তাক্ত শরীর রাস্তার উপরে। এরপর আফিয়া এবং তার 2 সন্তানের সাথে যা ঘটে তা ভাষায় প্রকাশ করার মতো না।